জগদ্ধাত্রীকে আড়ালে রেখে দিব্যা সেনকে উচিত শিক্ষা দিয়ে হসপিটাল থেকে বের করে দিল ডক্টর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লক্ষণের কাছে মেহেন্দি আসে, এসে বলতে থাকে, লক্ষণ দা, দেখো তো এই ভিডিওটা দেখো। তখনই লক্ষণ ভিডিওটা দেখে চমকে যায়। তখন মেহেন্দি বলতে থাকে, আচ্ছা, এই ভিডিওটা হার্ড ডিস্ক থেকে আমার ফোনে কি করে আসলো? তখন লক্ষণ বলতে থাকে, আমি জানি না, আমি জানি না কিছু। তখন মেহেন্দি লক্ষণের উপর রেগে যায় আর বলতে থাকে, জানো না, তুমি জানো না, তুমি সবটা জানো। আমি জানি তো তুমি সবটা জানো, বলো, সবটা বলো আমাকে, না হলে কিন্তু কমপ্লেন করে তোমাদের পুরো ডিপার্টমেন্টকে আমি উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? একদম সবকিছু শেষ করে দেবো, বলো। তখনই এই বলেই মেহেন্দি লক্ষণের উপর চেঁচাতে থাকে। তখন লক্ষণ বলে, ম্যাডাম আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমি বলবো আমি জানি না, আমি সত্যি কিছু জানি না। তখনই মেহেন্দি বলতে থাকে, তুমি জানো না, চলো এখনই চলো, আমি হার্ড ডিস্ক চেক করবো, আর আমার ফোনে আমি অ্যাপ নামিয়ে নেব, তারপরে সবকিছু আমি লক্ষণ রাখবো, সবকিছু দেখবো, সবকিছু। ওইদিকে ম্যানান সবটা শুনতে থাকে। শুনেই সাথে সাথে সিসিটিভির ঘরে গিয়ে হার্ড ডিস্ক পুরো ফাঁকা করে দেয়। ওইদিকে তখনই মেহেন্দি আর লক্ষণ যায়। গেলেই তখন সেখানে দেখে যে হার্ড ডিস্কে কিছুই নেই। তখন লক্ষণ বলতে থাকে, এ কি, হার্ড ডিস্ক তো পুরো ফাঁকা। তখন মেহেন্দি বলতে থাকে, কি, এটা ফাঁকা হলো কি করে, এত বড় সাহস? এই বলে লক্ষণের গায়ে হাত তুলতে গেলেই তখনই স্বয়ম্ভু এসে মেহেন্দির হাত ধরে ফেলে। তখনই মেহেন্দি বলতে থাকে, এত বড় সাহস, ছোট ভাইয়ের বউয়ের হাত ধরো তুমি? তখনই স্বয়ম্ভু বলতে থাকে, তোমার লজ্জা করছে না? বাবার বয়সী একটা লোকের গায়ে হাত তুলছো, কেমন তোমার শিক্ষা দীক্ষা, কেমন? ঠিক তখনই মেহেন্দি রেগে যায় স্বয়ম্ভুর উপর আর বলতে থাকে, এত বড় সাহস কে দিয়েছে? শোনো স্বয়ম্ভু মুখার্জি, এত পটার পটার কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন স্বয়ম্ভু বলতে থাকে, নিজেকে না সামলাও, বুঝতে পেরেছো? নিজেকে সামলাও, তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না। তারপর মেহেন্দি বলতে থাকে, আমার চিন্তা তোমাকে করতে হবে না, তোমার ব্যবস্থা তো আমি পরে করছি, বুঝতে পেরেছো? কিন্তু আমাকে আগে জানতে হবে এই হার্ড ডিস্ক থেকে কে এই সব কিছু ডিলিট করলো, কে, কে হতে পারে? ঠিক তখনই ম্যানান আড়াল থেকে সবটা দেখতে থাকে। তারপর দেখা যাবে ম্যানান কৌশিকীকে ফোন করে আর কৌশিকীকে ফোন করে সবটা জানিয়ে দেয়। তখন কৌশিকীকে বলতে থাকে, ম্যাডাম, ও কিন্তু অ্যাপসটা নামাতে চাইছে সবকিছু নিজে নজর রাখার জন্য। তখনই কৌশিকী কিছু একটা ম্যানানকে বলে দেয়। তখন ম্যানান বলে, আচ্ছা ঠিক আছে, আমি সে অনুযায়ী করব। তারপরে দেখা যাবে ওইদিকে গরিমা আর গুঞ্জন আসে। তারপরে চন্দ্রনাথকে বলতে থাকে, বাবা, আমরা না হসপিটালে যেতে চাই, বেবিটাকে একটু দেখতে যাব, বলো না, যাবো, বলো। ঠিক তখনই চন্দ্রনাথ বলতে থাকে, বেবিটাকে, বেবিটাকে দেখতে যেতে হবে কেন? তখন গরিমা বলতে থাকে, হ্যাঁ বাবা, সে কবে একবার দেখেছিলাম, খুব দেখতে ইচ্ছে করছে, একটু দেখতে যাই। তখন গুঞ্জন বলতে থাকে, হ্যাঁ বাবা, যাই, আমরা বেবিটাকে একটু দেখে চলে আসবো। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, যেতে চাও যাও, কিন্তু বেশি মায়া বাড়ানোর কোনো দরকার নেই। তখন এই কথাতে গরিমা বলতে থাকে, কেন বাবা, এই কথা কেন বললে? তখনই চন্দ্রনাথ বলতে থাকে, না, জগদ্ধাত্রীকে যারা মেরেছে তারা কি আর ওই বাচ্চাটাকে বেঁচে থাকতে দেবে নাকি? তখন এই কথা শুনে গরিমা বলতে থাকে, বাবা, তুমি এটা কি বলছো, কি বলছো তুমি এসব? তখন চন্দ্রনাথ বলতে থাকে, না, এমনিতেই বললাম, যা তোরা যা। ঠিক তখনই সেখানে কৌশিকীর মা চলে আসে আর এসে বলতে থাকে, কিরে, তোরা রেডি হয়েছিস? তারপর কৌশিকীর বাবা এসে চন্দ্রনাথকে বলতে থাকে, কিরে বৌদি কোথায়? তখন চন্দ্রনাথ বলে, আর কোথায়, তুই যে রান্না করছে বৌমার জন্য। তখনই কৌশিকীর বাবা বলতে থাকে, একদম ঠিক হয়েছে, আগে তো ভালো লাগেনি না, জগদ্ধাত্রী সবকিছু করে খাওয়াতো, সি সার্ভিস দিত, আর এখন ভালো লাগেনি, এখন ভালো লাগছে, নিজের বৌমার কাছে কাজের মানুষের মতো হয়ে আছে, যেমন কর্ম তেমন ফল। তখনই কৌশিকের বাবা মা বলতে থাকে, থাক না এসব কথা, চলো এবার আমরা বেরোই, চল গরিমা, গুঞ্জন, চল। এই কথা বলে সেখান থেকে তারা বেরিয়ে যায়। তখনই চন্দ্রন বলতে থাকে, কেউ তো একজন আছে খেলাটা খেলছে, তার সবকিছুর মধ্যে তালিকায় কিন্তু অনেকজনই সন্দেহের তালিকায় রয়েছে, কিন্তু কে, কে খেলাটা খেলছে? উৎসব, না বৈদেহী মুখার্জি, নাকি মেহেন্দি মুখার্জি, নাকি অন্য কেউ, সেটা দেখতে হচ্ছে। তখন এই কথা বলেই চন্দ্রনাথ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী হুইল চেয়ারে করে এনআইসিউর সামনে আসে। তারপর বাচ্চাটাকে দেখে চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে, তোর মা আমি, তুই যে আমার মেয়ে, তুই যে আমার সবকিছু, আমি যে তোকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না তোকে ছাড়া। কিন্তু এমনিতেও তো আমার আর বেশি সময় নেই রে মা, আমার আয়ু যে ফুরিয়ে এসেছে, ডক্টর বলেছে আমি আর বাঁচবো না, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমার আয়ু নাকি শেষ। আমি এখন যতটুকু পাচ্ছি এতটুকু হলো আয়ুর বাহিরে, এক্সট্রা। তাই যেকোনো সময় আমি মারা যেতে পারি, যেকোনো সময় মৃত্যুর কোলে আমি ঢলে পড়তে পারি, কেউ সেটা জানে না। তবে আমি তোর জন্য খুব কষ্ট পাবো, আমি মরার আগে একবার তোকে ছুঁয়ে দেখতে চাই। এই বলেই জগদ্ধাত্রী একা একা কাঁদতে থাকে। ঠিক তখনই জগদ্ধাত্রীর শ্বাসকষ্ট উঠে গেলে নার্সরা ওর সামনে অক্সিজেন ধরে। ওইদিকে তখনই গরিমা, গুঞ্জন
কৌশিকের বাবা মা আসলেই সে এনআইসিইউ এর সামনে জগদ্ধাত্রীকে হুইল চেয়ারে বসা দেখে। তখনই নার্সদের দেখে বলতে থাকে, আরে এটা তো জগদ্ধাত্রীর মেয়েকে দেখছে উনি। উনি কে? তখনই জগদ্ধাত্রী ভয় পেয়ে যায়। ওইদিকে নার্সরাও চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই গরিমা বলতে থাকে, এটা কে? এই বলে জগদ্ধাত্রীর কাঁধে হাত দিতে যাবে, ঠিক তখনই ডক্টর চলে আসে আর এসে বলতে থাকে, আপনারা আপনারা কারা? তখন গরিমা বলতে থাকে, আমরা বেবিটাকে দেখতে এসেছিলাম। তখন ডক্টর বলে, এখন তো ভিজিটিং আওয়ার শেষ, এখন আপনারা দেখা করতে পারবেন না। তখন ওরা বলতে থাকে, আমরা তো পারমিশন নিয়ে এসেছি। তখন ডক্টর বলে, দেখুন আমি তো রাউন্ডে এসেছি, আমি বেবিটাকে দেখে যাব, তারপরে আপনারা আসতে পারবেন। আপনারা যান, আউটডোরে গিয়ে বসুন, তারপর আপনাদের মাইক দিয়ে ডাকা হবে, ঠিক আছে? তখন কৌশিকের মা বলতে থাকে, আমরা এখানে থাকতে পারবো না। তখন ডক্টর বলে, না আপনারা যান প্লিজ। তখন ওরা চলে গেলে দেখা যাবে ডক্টর জগদ্ধাত্রীকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই দিব্যা সেন চলে আসে। দিব্যা সেন এসে বলতে থাকে, একজন ডক্টর একটা রোগীকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে? না না, এরকমটা তো কখনো হওয়ার কথা নয়। একজন ডক্টর কখনো একজন রোগীকে এভাবে করে হুইল চেয়ারে করে নিয়ে যাবে না। তার মানে কি? আর কে আছে ওই হুইল চেয়ারে? আমাকে দেখতেই হবে। এই বলেই দিব্যা সেন এগিয়ে যায়। এগিয়ে গিয়ে ডক্টরকে বলতে থাকে, ডক্টর দাঁড়ান, হুইল চেয়ারে কে আছে আমি দেখতে চাই। এই বলে যখন হুইল চেয়ারের সামনে যায়, তখন সেই জায়গায় অন্য কাউকে দেখে চমকে যায় দিব্যা সেন। আর দেখেই অবাক হয়ে যায় গেলেই ডক্টর মনে মনে হাসতে থাকে। তখন ডক্টর বলতে থাকে, কি দেখে নিয়েছেন তো? শান্তি পেয়েছেন? শুনুন, আপনি না বড্ড বাড়াবাড়ি করছেন। এত বাড়াবাড়ি করলে আমি কিন্তু সিকিউরিটি গার্ডকে বলে দেবো যেন আপনাকে এই হসপিটালে একদম ঢুকতে না দেয়। তখন দিব্যা সেন বলতে থাকে, এত বড় সাহস আপনার? আপনি আমাকে এসব কথা শোনাচ্ছেন? তখন ডক্টর বলে, হ্যাঁ আপনাকে শোনাচ্ছি। শুনুন, এটা না আপনার নিউজ পেপারে যন্ত্র নয় যে এখানে নিউজ তৈরি হবে। এখানে যে যন্ত্রগুলো পাওয়া যাবে সেগুলো হলো মানুষ বাঁচানোর যন্ত্র। আর প্লিজ আপনি এখানে আর এসব করবেন না, একদম না। তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। বুঝতে পেরেছেন? আপনি বড্ড বাড়াবাড়ি করছেন, বড্ড বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি কিন্তু এখানে চলবে না। আর তখনই দিব্যা সেনকে জব্দ করে ডক্টর ওখান থেকে চলে যায়। তখন দিব্যা সেন বলতে থাকে, না না, হিসেব কিছুতেই মিলছে না, কিছুতেই না। আমাকে জানতেই হবে কে আছে এই সব কিছুর পেছনে। কে আছে? আমাকে এত বড় সাহস? আমাকে কিনা এই হসপিটাল থেকে বের করে দেবে? এত বড় সাহস কার আছে? কারোরই নেই। এই বলে দিব্যা সেন হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে আড়ালে লুকিয়ে থাকা জ্যাস সান্যাল আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই ডক্টর আসলেই দেখতে পায় জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে গেছে। তখন জগদ্ধাত্রীকে ডাকতে থাকে ডক্টর, জগদ্ধাত্রী ওঠো ওঠো। কিন্তু জগদ্ধাত্রী ওঠে না। তখনই ডক্টর বলতে থাকে, জগদ্ধাত্রী ওঠো প্লিজ, আমি কাউকে ডাকতে পারবো না। তোমাকে নিজের পায়ে উঠে তারপরে যেতে হবে। আমি যে কথা দিয়েছি তোমাকে যে তোমার লক্ষ্যে পৌঁছে দেব, এখন যদি কেউ এসে দেখে ফেলে তাহলে তুমি যেটা চাইছো সেটা কোনোদিনও সম্ভব না। কোনোদিনও না। ওঠো, তোমাকে উঠতে হবে, তোমার মেয়ের কসম। তুমি ওঠো, তোমার ডিপার্টমেন্ট আর তোমাকে আমি সাহায্য করছি। তাই তুমি প্লিজ আমাকে বিপদে ফেলো না। ওঠো। তোমার উপর মহলের লোক ছাড়া আর আমি ছাড়া এই কথা কেউ জানে না যে তুমি বেঁচে আছো। এমনকি সাধু ফাটাক বলো জানে না। তাই প্লিজ তোমার মেয়ের কসম বলছি, তুমি ওঠো। ঠিক তখনই জগদ্ধাত্রী উঠে বসে। তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ ওঠো, উঠে বসো। তারপরে উঠে বসালেই ডক্টর বলতে থাকে, দাঁড়াও। তারপরে হুইল চেয়ারটা নিয়ে এসেই জগদ্ধাত্রীকে ওখান থেকে নিয়ে চলে যায় ডক্টর। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।